নিঝুম রাতে হঠাৎ মুখের উপর কারো উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পেয়ে তে এক লাথি মারে সামনের মানুষটাকে। মানুষটি ছিটকে কিছুটা দূরে পড়ে যায়। নিস্তব্ধ ঘরটাতে একটা ভারী কিছু পড়ার শব্দ হয়। তে তড়িঘড়ি করে উঠে বসে হাঁপাতে হাঁপাতে লাইট জ্বালায়। আলোর ঝটকায় চোখ কুঁচকে আসলেও সামনে মেঝেতে পড়ে থাকা মানুষটিকে দেখে তে ফাটা বেলুনের মতো চুপসে যায়। কলিজাটা যেন ধক করে এক মুহূর্তের জন্য থেমে গেল তার। মেঝেতে বসে বুকের পাঁজরে হাত চেপে তের দিকে রক্ত চোখে তাকিয়ে আছে জাংকুক। রাগে ক্ষোভে জাংকুকের সুঠাম কপালের রগগুলো নীল হয়ে ফুটে উঠেছে। তে ভয়ে নিজের গায়ের চাদরটা শক্ত করে আঁকড়ে ধরে শুকনো ঢোক গিলে, এই স্টপিট, তুই কি ঘুমের মধ্যে ক্যারাটে প্র্যাকটিস করছিলি? তের দিকে ওইভাবে তাকিয়ে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে কথাটি বলল জাংকুক। পরে ব্যথা কুকড়ে নিজের পাঁজরের দিকে তাকিয়ে হায় হতাশ করে উঠল। আল্লাহ গো, মনে হইতেছে লিভারটা নিজের জায়গা ছেড়ে এখন কিডনির সাথে আড্ডা দিতে গেছে। হাড়গুলো আস্ত আছে তো। তে এতক্ষণ ভয়ে আধমরা হয়ে থাকলো। লিভার কিডনির ডায়রেক্টর শুনি সে তড়িৎ বেগে তাকালো। পরে আজহারি করতে থাকা ছেলেটার চোখের দিকে। কালো কুসকুসে মনি জোড়ায় চোখ যেতেই তার মেজাজটা চড়ে গেল। কারণ সে এতক্ষণ যাকে ভেবেছে জমের ভয় পাচ্ছিল, এটা তো সে নয়। তবে তারই 1 মিনিট পরে জন্ম নেওয়া তার যমজ ভাই সাইনো। নিজের উপরেই বিরক্তি বোধ করলো তে। জাংকুক কেন তার রুমে আসতে যাবে? নিজের মাথা নিজে কাটটা মারলো। সাইনোর দিকে চোখ যেতে তেতে উঠল সে। যমজ হওয়ার সুযোগ নিয়ে এই ছেলেটা তাকে কতবার যে হার্ট অ্যাটাক করিয়েছে তার হিসেব নেই। এবার পরিচয় পর্বে আসা যাক। এই বাড়ির বড় ছেলে অর্থাৎ কিম নামজুন। তারই হচ্ছে 2 ছেলে, জাংকুক আর সাইনো। তারা দুজন যমজ। জাংকুক বড়, তার 1 মিনিট পর জন্ম নেয় সাইনো। দেখতে হুবহু তাদের চেহারা সেম, পার্থক্য শুধু চোখের মণিতে। জাংকুকের চোখের মণি ধূসর নীল আর সাইনোর চোখের মণি কুসকুসে কালো। চেহারা তারা একরকম হলেও স্বভাব চরিত্রে আসমান জমিনের ফারাক। জাংকুক যথেষ্ট ম্যাচিওর, শান্ত আর গম্ভীর টাইপের। ভার্সিটির টপ স্টুডেন্ট। কথা বলে মেপে মেপে, তাকে দেখলে যে কেউ নির্দ্বিধায় বলবে সে একজন ভদ্র ঘরের ছেলে। অন্যদিকে সায়নো 1 নম্বরের ভণ্ড। সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো আর মানুষের মাথা চিবিয়ে খাওয়া ছাড়া তার কোনো কাজ নেই। আর এদিকে বাড়ির ছোট ছেলে মিনিয়ঙ্গি আর তার বউ জেহব, তাদের একমাত্র মেয়ে তে। সে হচ্ছে সায়নোর ফিমেল ভার্সন। সারাদিন সায়নোর সাথে মিলে বাড়িতে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে রাখে। বাড়িতে সমবয়সী অন্য কোনো মেয়ে না থাকা সে সবসময় সায়নোর সাথেই থাকে। ছোটবেলায় জাংকুককে তাদের দলে আনার জন্য তারা অনেক উস্কাত। জাংকুক এসবে বিরক্ত হয়ে একদিন রাম ধমক দেয়। সেই থেকে তে জাংকুককে বাঘের মতো ভয় পায়, ভুলও তার ছায়া মারায় না। আর পড়াশোনা, সে এবার ইন্টার 2nd ইয়ারে পড়ছে। পুরোপুরি ডাব্বা মার্কা স্টুডেন্ট, কোনো মতে টেনে পাশ করে। যাই হোক, আবার গল্পে ফিরে আসি। সাইনোর কথায় বিরক্ত হয়ে তে এবার ঝাঁঝালো কণ্ঠে বলল, বেশ করেছি, এত রাতে আমার রুমে কি করছো তুমি? লজ্জা করলো না মাঝরাতে একটা মেয়ের রুমে এভাবে ঝুঁকতে? আচ্ছা ঢুকছো, সেটা মানলাম। আমার মুখের উপর ঝুঁকে কি করছিলে? চুমু খাওয়ার শখ হয়েছিল? নিজেকে কি তোর বিশ্ব সুন্দরী মনে হয়? হ্যাঁ, আমি এসেছিলাম তোকে বলতে যে জাংকুক ছাদে গেছে। ভাবলাম দুজন গিয়ে ওর সাথে একটু মজা করব। কিন্তু ওমা, এসে দেখি তুই গন্ডার মতো হা করে নাক ডেকে ঘুমোচ্ছিস। আর তোর মুখের উপর মশা জামাই বউ খেয়েছিল, সেগুলো মারতেই যাচ্ছিলাম। কিন্তু তুই তো লাথি মেরে লিভার কিডনি সব একসাথে করে দিলি, বেয়াদব কথাকার। তে ভেংসি কেটে বলল, ভালোই করেছি। বেশি পকপক না করে ঘর থেকে বের হও। আচ্ছা এসব বাদ দিয়ে চল ছাদে যাই। জাংকুককে না আজ কেমন লাগছে। তে চিল্লিয়ে চিৎকার করে উঠল, আমি যাব না। ভাইয়া দেখলে একদম কাঁচা চিবিয়ে খাবে। ষাঁড়ের মতো চিল্লাস না, আমি আছি, চল। না, আমি যাব না। সাইনো কোনো কথা শুনল না। তেকে জোর করে এক প্রকার আলোর বস্তার মতো টেনে হিস্ট্রে ছাদের দিকে নিয়ে গেল। সিঁড়ির ঘরে অন্ধকার চিরে যখন তারা ছাদের দরজার কাছে পৌঁছালো, তখন হুট করে একটা ভারী কিন্তু মোলায়েম কণ্ঠ ভেসে এলো। হে জানি, কি খবর তোমার? কথাটা শুনে সিঁড়িতে থাকা সাইনো আর তের পা স্থির হয়ে গেল। জাংকুক কোনো মেয়ের সাথে ফোনে কথা বলছে, তাও আবার এত রাতে। আর গলার স্বরটা এতটা নরম কেন? তারা দুজন একে অপরের দিকে তাকালো। ঘন ঘন কয়েকবার চোখের পলক ফেলে দুজনই ফুরুকুসকে ইশারা করলো, ডালমিকুস কালাহে। চল দেখি জাংকুক কার সাথে এবার প্রেমে মজেছে। সায়না ফিসফিস করে বলল, না না, আমি যাব না, ভাইয়া দেখলে বকবে। তে ভয়ে ভয়ে বলে উঠল, আরে চল না বলদি, আমি আছি তো। গোপন কিছু পাইলে সারা জীবন ওকে ব্ল্যাকমেল করতে পারবো। সায়না তেকে আশ্বস্ত করে ঘাপটে মেরে দরজার পাশে দাঁড়িয়ে কান পাতলো। ও পাশ থেকে জাংকুকের কণ্ঠ ভেসে আসলো, ও আচ্ছা এই প্রবলেম, ঠিক আছে, আমি তোমাকে কালকে ভার্সিটিতে এসে সব বুঝিয়ে দেবো, টেনশন করো না। ওকে, রাখছি তাহলে। বাকিটুকু আর বলা হলো না। ছাদের দরজায় তে সজোরে ধাক্কা খেলো কাঠের সাথে।
জাংকুকের সিক্স সেন্স প্রখর, সে সাথে সাথে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে দরজার দিকে। তে ভয়ে কাঁপতে শুরু করেছে। সায়না শুকনো ঢোক গিলল। একটু স্থির থাকতে পারিস না, খালি লাফলাফি করিস। তে ঠোঁট উল্টে বলল, আমি কি করলাম? সায়নো, বের হ। জাংকুকে সেই ধমকানো কণ্ঠটা যেন ছাদের নিস্তব্ধতা চিরে দিল। তে ভয়ার্ত চোখে সায়নোর দিকে তাকালো। সায়নো বের হওয়ার আগে পুনরায় গমগমে আওয়াজ ভেসে এলো, তোর পিছনের ওই বিচ্ছুটাকে সামনে নিয়ে আয়। তে তো ভয়ে কাট, পা যেন মাটিতে গেঁথে গেছে। কোনো মতে সায়নো তার হাত ধরে বাইরে বের করলো। তে সায়নোর পেছনে আড়াল হয়ে ওকে দিল। চাঁদের দুধ সাদা আলোয় জাংকুক প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, পরনে কালো পাতলা টি শার্ট। হালকা বাতাসে অগোছালো চুলগুলো কপাল এসে পড়ছে। রাতের হালকা আলোতে তার ধূসনীয় চোখ জোড়া চকচক করছে। এই রাগী মুখে জাংকুককে আজ অন্যদিনের তুলনায় বেশি সুন্দর লাগছে, কিন্তু সেই সৌন্দর্য দেখার সুযোগ কোথায়? জাংকুক তাদের দুজনের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। তোরা দুজন দরজার পেছনে কি করছিলি? জাংকুকের শীতল প্রশ্নটা শুনে তে বুঝতে পারলো আজ তাদের খবর আছে। কই ভাই, তুই মনে হয় ভুল দেখেছিস। আমরা তো ছাদে একটু হাওয়া খেতে এসেছিলাম। ইদানিং যে হারে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে রে, রোদে মানুষের মাথা গরম আর আমাদের বডি গরম। এই দেখ, ঘেমে একদম নাস্তানাবুদ হয়ে গেছি। সায়নো হাত দিয়ে বাতাস করার মতো অভিনয় করলো। জাংকুক এক পায়ে গিয়ে সে তীক্ষ্ণ চোখে তাকালো। লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলি? সায়নো আবার জিব্বায় কামড় দিয়ে এমন ভাব করলো যেন আকাশ থেকে পড়েছে। ছি ভাই, আমরা কেন তোর কথা শুনতে যাব? আমরা কি ডিটেকটিভ? আর বিশ্বাস কর ভাই, তুই যে ওই জেনি নামক মেয়েটার সাথে আলাপ করছিলি আর কালকে ভার্সিটিতে গিয়ে স্পেশাল কেয়ার দিবি, তা আমরা একদমই শুনিনি, কিচ্ছু না। তে ভয়ের মাঝেই খিলখিলিয়ে হেসে উঠল। নিজের কথায় নিজেই ফাঁস করার জন্য সায়নোকে যে এবছর অস্কার দেওয়া হবে সেটা নিশ্চিত। দুজোড়া চোখ তৎক্ষণাৎ তের উপর নিবদ্ধ হলো। তে তখন ঠাড় করতে পারলো সেও ফেসে গেছে। হাসির ডিপ আটকে গেল। সায়নো, তুই তো রুমে যা এক্ষুনি। ব্যাস, সায়নোকে আর কে পায়? জাংকুকের ধমক খাওয়া মানেই বিরিয়ানির প্যাকেটে এলাচ পড়া। সে বড় বড় কদম ফেলে এমনভাবে ছাদ থেকে পালানো যেন পেছনে বাগতারা করেছে। যাওয়ার সময় মনে মনে বলল, সরি রে বোনতে, যান বাঁচানো ফরজ। তেও সুযোগ বুঝে সায়নোর পিছু নিতে চাইল, কিন্তু দু কদম বাড়াতে পেছন থেকে সেই গমগমে কণ্ঠ ভেসে এলো, তুই কোথায় যাচ্ছিস? তের পা সেখানেই ব্রেক কষলো। সে রোবটের মতো মাথা ঘুরিয়ে কষ্টে একটা হাসি দিয়ে বলল, জাংকুক ভাই, তুমি তো বলে যেতে, তাই আমি মানে যাকে বলেছি সে গেছে, তুই এদিকে আয়। তে বুঝলো আজ শনি তার ললাটে তাণ্ডব করছে। জাংকুকের সামনে গিয়ে দাঁড়ানো মাত্রই সে কানে এক অসহ্য যন্ত্রণা টের পেল। জাংকুক তার কানটা এমনভাবে মুচড়ে ধরল যেন সে কোনো এফএম রেডিওর টিউনিং করছে। তোকে ছোট আম্মু এসব শিখিয়েছে? লুকিয়ে চুরিয়ে মানুষের কথা শোনা লজ্জা করে না? তে এবার ধুকরে কেঁদে দিল। সবার সামনে চঞ্চলতে জাংকুকের সামনে এলেই কেমন যেন ভেজা বিড়াল হয়ে যায়। সে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, জাংকুক ভাই, বিশ্বাস করো আমি আসতে চাইনি। ওই সায়নো নামক ওই বাদরটা আমাকে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। জাংকুকের হাত এবার আলগা হলো। তের লাল হয়ে যাওয়া কানের দিকে একবার তাকিয়ে শীতল গলায় বলল, আজকের মতো ছেড়ে দিলাম। এরপর যদি দেখেছি তবে একটাও বেতের বাড়ি নিচে পড়বে না, সব পিঠের উপর পড়বে। যা এখন। তে চোখ মুছতে মুছতে ভো দৌড় দিল নিজের রুমের দিকে। তে রুমে ঢুকে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কানটা টকটকে লাল হয়ে গিয়েছে। সে আয়নায় নিজের কান দেখে নিজে আতকে উঠল। গম্ভীর গরু কোথাকার, কানটারে মুছড়ে তো একদম লাল মাছ বানাই ফেলছে। ওরে পাইলে আমি আজ। পরক্ষণে মনে পড়লো সায়নোর কথার আগে তার শরীরে জ্বলছে। শালা গিরগিটির বাচ্চা আমাকে ফাঁসিয়ে দিয়ে নিজে হিরো সেজে পগার পার হয়ে গেল। এর প্রতিশোধ আমি নিবই। আজ থেকে সায়নো আমার লিস্টে ব্লক। রাগে গজগজ করতে করতে সে বিছানা শুয়ে পড়লো। যদিও রাগ হচ্ছিল, তবুও কোনো মতে নিজেকে শান্ত করে ঘুমের দেশে পাড়ি দিল। পরদিন সকালে বাড়ির পরিবেশটা যেন কোনো থ্রিলার মুভির মতো গুমট। বাড়ির দুই বিচ্ছু আজ একদম নিশ্চুপ। তে নাস্তা টেবিলে মাথা নিচু করে এমনভাবে খাচ্ছে যেন সে ভাত নয় বিষ খাচ্ছে। সায়নো কয়েকবার তের দিকে তাকিয়ে চোখ মারলো, ইশারা করলো, কিন্তু তে তাকে পাত্তা দিল না। বড়রা খেয়ে উঠে গেল। টেবিলে বাকি রইল শুধু তারা দুজন। ওই বিচ্ছু, এমন করছিস কেন? মনে হচ্ছে তুই সদ্য বিধবা হয়েছিস। তে নিরুত্তর, কোনো উত্তর দিচ্ছিল না। এইদিকে সায়নো বেসুরে গলায় গেয়ে উঠল গান। তে তখন পানি খাচ্ছিল। সায়নোর এই খিচুড়ি ইংরেজি আর ওই ফাটা বাঁশমার্কা গলার গান শুনে সে আর হাসি চেপে রাখতে পারল না। মুখে সবটুকু পানি ফিটকিরির মতো ছিটকে পড়লো সরাসরি সায়নোর মুখে। সায়নো একদম স্ট্যাচু হয়ে বসে রইল। তে এবার হাসতে হাসতে চেয়ার থেকে গড়িয়ে পড়ার মতো অবস্থা। এই বেদব, তোর জন্য কি আমি এখন রেইনকোট পরে খেতে বসবো? সায়নো শার্ট মুছতে মুছতে রাগ দেখানোর চেষ্টা করলো। ভাইয়া,
তুমি এই গান কোথা থেকে শিখেছো? এই গান যে গেয়েছে তার তো ফাঁসি হওয়া উচিত। টিকটকে দেখছিলাম রে, ভাবলাম বোনটা আমার স্যাড, একটু এন্টারটেইন করি। তুই তো উল্টো আমাকে গোসল করে দিলি রে। ইস, বাংলাদেশের ট্যালেন্টের কোনো দাম নেই। আমি প্রধানমন্ত্রী হলে তোমারে আর ওই গায়করে বন্য প্রাণী সংরক্ষণ পুরস্কার দিতাম। তে এবার হাসিতে ফেটে পড়লো। তে রাগ মিটে গেছে দেখে সায়না হাফ ছেড়ে বাঁচলো। তে এবার হুট করে গম্ভীর হয়ে ফিসফিস করলো, ভাইয়া শোনো, একটা টপ সিক্রেট কথা আছে, কান পাতো। আব্বু আম্মুরা সবাই আজ ফুপুর বাড়িতে যাবে। আর জাঙ্কুক ভাই বাড়িতে থাকা আর না থাকা একই কথা। শোনো, একটা বোতল এনো কিন্তু। সায়না খুশিতে এক লাফে চেয়ারের উপর উঠে দাঁড়ালো। সে মুভি স্টাইলে মাথা নুয়ে বলল, তথাস্থ মহারানী, আপনার হুকুম তামিল করাই এই গোলামের কাজ। দুজনে একটা বিজয়ী হাসি দিয়ে হাইফাইভ করলো। তাদের চোখে মুখে এখন সন্ধ্যা সেই পার্টির উত্তেজনা। বিকেল গড়িয়ে সন্ধ্যার নামতেই বড়রা সবাই ফুপুর বাড়িতে দাওয়াত খেতে চলে গেল। ফিরতে ফিরতে রাত হবে, এমনকি রাতে নাও ফিরতে পারে। বাড়িতে এখন কেবল 3 জনের রাজত্ব, যার মধ্যে 2জন রান্নাঘরে রীতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ বাড়িয়ে ফেলেছে, আর একজন নিজের ঘরে বইয়ের পাতায় মগ্ন। সায়নো আর তে রান্নাঘরে যেন কোনো রান্নার রিয়েলিটি শো এর ফাইনাল রাউন্ডে নেমেছে। ভাইয়া, তুমি কি গাজর কাটছো নাকি গাজরের সাথে কুস্তি লড়ছো? ওটা কি সবজি নাকি তোমার জানে দুশ্মন? চুপ থাকবে ছু, বড় বড় শেফরা এইভাবেই কাটে, এটাকে বলে ক্রিয়েটিভ কাটিং। সায়নো বিজ্ঞের মতো জবাব দিল। তে ফিক করে হেসে দিল, হাসতে হাসতে বলল, তোমার এই ক্রিয়েটিভ কাটিং দেখে গাজর ওপার থেকে তোমাকে অভিশাপ দেবে গো। পরে জন্মে যেন ও মানুষ হয়ে জন্মায় আর তুমি গাজর হয়ে ওর হাতে পড়ো। সায়নো মুখ বাঁকায়, বেশি পকপক না করে দেখ নুডলস সিদ্ধ হয়েছে কিনা। গাজরের চিন্তা গাজর করুক, তুই নিজের পেটের চিন্তা কর। অনেক কসরত আর রান্নার রেসিপির 12টা বাজিয়ে দুজনে মিলে এক কড়াই নুডলস নামালো। সব নুডলস দেখে তে চিন্তায় পড়ে গেল, এত তো আমার 14 গোষ্ঠী মিলেও শেষ করতে পারবে না। আমরা কি পুরো মহল্লার দাওয়াত দিয়েছি নাকি? রান্নার আগে কি আমার মাথায় ক্যালকুলেটর ছিল? তুই তো লবণ দেওয়ার সময় মনে হচ্ছিল সাগরের ড্রাম উপর করছিস। আচ্ছা বাদ দাও, এখন পার্টির ফিলান্তে মিনি সাউন্ড বক্সটা আনি। তে সাউন্ড বক্স আনলো, সাথে একটা গানও বাজালো, কিন্তু গানের সাথে মিক্স করে এখন শাড়িও পরা লাগবে সাইরোর। তে দৌড়ে গিয়ে শাড়ি আর পেটিকোট নিয়ে আসলো। দুজনে মিলে মেতে উঠলো গানে। হঠাৎই তের চোখ গেল সিঁড়ির দিকে। সেখানে জাঙ্কুক হাত ভাঁজ করে দাঁড়িয়ে তাদের এই বানর নাচ দেখছে। জাঙ্কুককে দেখা মাত্রই তে সোফা থেকে পিছলে পড়ে গিয়েও নিজেকে সামলালো। সায়নো মাঝপথে নাচ থামিয়ে স্ট্যাচু হয়ে গেল। জাঙ্কুক কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে হঠাৎই হো করে হেসে উঠল। তে আর সায়নো বিস্ময়ে পাথরের মতো জমে গেল। এই গম্ভীর গরুটা এত সুন্দর করে হাসতে পারে, তার হাসিতে যেন মুক্ত ঝরছে। তে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কি করছিস তোরা এসব? ও না পরে শিম্পাঞ্জি ডান্স দেখছিস কেন? জাঙ্কুক হাসতে হাসতে বলল, পার্টি করছিলাম বড়, তোকে বলে তো নাম নেই, তুই তো আবার সাধু বাবা। সায়নো নিজেকে সামনে উত্তর দিল। জাঙ্কুক ভুরুকুসকে বলল, আমাকে ডাকলি না কেন? আমি কি এই বাড়ির মেহমান? ওর কথা শুনে তে আর সায়নোর জল ঝুলে নিচে পড়ে যাওয়ার মতো অবস্থা। সায়নো ঝটপট জাঙ্কুকের কাছে গিয়ে ওর কপালে হাত দিয়ে দেখলো, ভাই তুই ঠিক আছিস তো, নাকি জ্বরের ঘরে আমাদের সাথে ফাজলামি করছিস? আরে ধুর, আয় তোদের সাথে পার্টিতে জয়েন করি। তে আর সায়নো খুশিতে গদগদ হয়ে জাঙ্কুককে ডাইনিংয়ে টেনে আনলো। সায়নো বলে উঠলো, জীবনে প্রথম জাঙ্কুক আমাদের ভণ্ডামিতে জয়েন হলো, এর সেই খুশির খবর আর কি হতে পারে? তে বের করতে বোতলটা, আজ আনন্দের ঠেলায় গ্লাসের পর গ্লাস উড়াবো। জাঙ্কুক বাবা যখন আমাদের লাইনে এসেই গেছে, তখন আজ রাতটা একটু তরল না হলে চলে। তে আলমারির ভেতর থেকে একটা কাঁচের বোতল আর 3টা গ্লাস এনে টেবিলের উপর রাখলো। রাখা মাত্রই সায়নো বোতলটাকে এমনভাবে চুমু খেলো যেন ওটা বিশ্বকাপ পাওয়া কোনো গোল্ডেন ট্রফি। সায়নো পরম তৃপ্তিতে বোতলের সিপ খুললো। শব্দটা হতেই যেন ঘরে এক রহস্যময় মাদকতা ছড়িয়ে পড়লো। জাঙ্কুক হাত বাড়িয়ে একটা গ্লাস নিজের সামনে টেনে নিল। সায়নো অবাক হয়ে বলল, কি ব্যাপার ভাই, তুই তো দেখি প্রোদের মতো পোজ দিচ্ছিস, ভয় পাচ্ছিস না তো? জাঙ্কুক একটা বাঁক হাসি দিয়ে বলল, ভয়ের কি আছে, মাঝে মধ্যে একটু একটু টেস্ট তো করাই যায়। সায়নো গ্লাসে তরলটা ঢালতে শুরু করলো। জাঙ্কুক গ্লাসটা হাতে নিয়ে একটানে অর্ধেকটা শেষ করে ফেললো। তে আর সায়নো একে অপরের দিকে তাকিয়ে চোখের মনে কপালে তুলে ফেললো। ভাই তুই সত্যি করে বলতো, আগেও খেয়েছিস না? সায়নো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। জাঙ্কুক হেসে বলল, ফ্রেন্ডদের সাথে বাইরে গেলে একটু একটু চলে, কেন তোরা খেলে কিছু না আর আমি খেলেই দোষ? তার কথা বলার ভঙ্গি দেখে তারা 3 জনে আবার হাসিতে ফেটে পড়লো। তারা একে পর এক পেক টানছে আর সাথে চিকেন ফ্রাই যে বসে। পরিবেশটা তখন একদম তুঙ্গে। ঠিক তখনই বিপত্তি ঘটলো মিনিট 10 পর। সায়নো ছাড়া তে আর জাঙ্কুক দুজনই এই তরল অভিযানে একদম আনাড়ি। কয়েক রাউন্ড যাওয়ার পর জাঙ্কুকের সেই হিমালয় সম গাম্ভীর্য যেন জানলা দিয়ে ল্যান্ডিং করে পালিয়েছে। গম্ভীর জাঙ্কুক এখন সোফায় বসে
আনমনে খিলখিল করে হাসছে। আর তে টলমলো পায়ে ড্রয়িং রুমে কাল্পনিক প্রজাপতি ধরছে। সায়নো বেচারা ওদের কাণ্ড দেখে বুঝতে পারছে না হাসবে নাকি কাঁদবে। সায়নো, তুই না আমার 1 মিনিটের ছোট, তার মানে আমি যখন দুনিয়াতে গ্রাউন্ড এন্ট্রি নিলাম তুই তখন জ্যামে আটকেছিলি, তাই না? এই 1 মিনিটের জ্যামের জন্যই তুই আজ এমন ভণ্ড আর বলদ হয়েছিস। জাঙ্কুক নেশায় বুধ হয়ে হেসকে তুলতে তুলতে কথাটি বলল। সায়ন আহাম্মক হয়ে তাকিয়ে রইল। তাকে ওভাবে চেয়ে থাকতে দেখে জাঙ্কুক আবার মুখ বাঁকিয়ে বলল, এমন বলদের মতো তাকিয়েছিস কেন? তোর কি সব বোধ বুদ্ধি ওই ওড়না নিয়ে নাচার সময় খুলে ড্রেনে পড়ে গেছে? সায়ন কিছু বলতে গিয়েও থেমে গেল। এদিকে তে এতক্ষণ সোফায় বসে থাকা একা একা হাসলো। সেবার টলতে টলতে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। জাঙ্কুকের হাত ধরে আজকে টান দিয়ে বলল, এই জাঙ্কুক ভাই, চলো না আমরা দুজনে মিলে একটা রোমান্টিক ডান্স করি। তারপর জাঙ্কুককে এক প্রকার টেনে হিস্ট্রি ড্রয়িং রুমের মাঝখানে নিয়ে গেল। এই ইউনো, তুই আমাদের নাচ দেখবি আর তালে দিবি, একদম বাঁকা দিতে আসবি না, খবরদার। সায়নো নাক মুখ কুচকালো। তার সুন্দর নামটা একদম রফা দফা করে দিয়েছে। তবে ফ্রিতে এমন লাইভ কমেডি দেখতে মন্দ লাগছে না তার। তে বক্সে গান প্লে করলো। জাঙ্কুক ওয়াইনের গ্লাসটা হাতে তুলে নিল। তে এবার এক লাফে উঠে পা দিয়ে জাঙ্কুকের কোমর আঁকড়ে ধরলো। এটা দেখে সায়নের ওয়াইন নাকে উঠে গেল। বেচারা কাশতে কাশতে শেষ। তাহিদার এসব ডান্স দেখছে। সে কিছু একটা মনে করে ফোনের ক্যামেরা অন করে টেবিলের উপর রাখলো। পরবর্তীতে ব্ল্যাকমেল করার জন্য এটা হবে তার অস্ত্র। তে এক আঙুল দিয়ে জাঙ্কুকের ফেসে স্লাইড করছে। জাঙ্কুক যেন অনুভূতি শীর্ষে। এবার তে জাঙ্কুকের কোল থেকে নেমে গেল। ওরা দুজন নেশা টলছে, আধো আধো চোখে একজন অন্যজনকে দেখছে। হঠাৎ জাঙ্কুকের চোখ গেল তের গোলাপি অধরে। অধর যুগল স্মিত কাশছে। জাঙ্কুক ধীরে ধীরে সেদিকে মুখ এগিয়ে নিল, কিন্তু প্রচণ্ড উত্তেজনা ও মাথা ব্যথায় আর জ্ঞান থাকতে পারলো না। মাথা ঘুরে পড়ে গেল। তার উপর তেও পড়ে গেল। আর সায়নো, সে তো ওদের ডান্স দেখতে দেখতেই টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে গেছে। সকালে জানলার ফাঁক দিয়ে আসা রোদের ঝিকিমিকি রোদ তের চোখে পড়তে তার জ্ঞান ফিরে সে অনুভব করলো সে খুব শক্ত আর উষ্ণ কিছুর উপর শুয়ে আছে। মাথাটা যেন 100 কেজি ওজনের হাতুড়ে দিয়ে খুব পেটাচ্ছে। চোখ খুলতে দেখলো জাঙ্কুকের ঘুমন্ত চেহারা। কি অদ্ভুত শান্ত আর বাচ্চাদের মতো লাগছে মানুষটাকে। তাই কিছুক্ষণ সেই মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সে উঠতে চাইল কিন্তু পারল না। জাঙ্কুকের শক্ত 2 হাত তার কোমরে এমনভাবে আঁকড়ে ধরে আছে যেন সানিতে মেঘের দেশে উড়ে যাবে। তে কোনো মতে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। ড্রয়িং রুমের অবস্থা দেখে তার আত্মা শুকিয়ে গেল। মনে হচ্ছে এখানে রাতে ডাইনোসরদের যুদ্ধ হয়েছে। সায়নো টেবিলের নাক ডেকে ঘুমোচ্ছে। তে তড়িঘড়ি করে সায়নোকে ডাকা শুরু করলো, এই ভাইয়া, ওঠ না রে, সর্বনাশ হয়ে গেছে। কি সমস্যা তোর? এই 7 সকালে কেন চিল্লাইতেছিস? সায়নো চোখ ডলতে ডলতে বলল, ওঠ না রে গাধা, দেখ তুই ঘুমাচ্ছিস। বাকি কথা আর বলা হলো না। কলিং বেলে বেজে উঠল। সায়নোর ঘুম এবার রকেটের গতিতে পালালো। বড়রা ফিরে এসেছে। সে চট জলদি জাঙ্কুককে লাথি মেরে ঘুম থেকে তুললো আর তেকে ইশারা করলো বোতল গ্লাস লুকাতে। এরপর সে গিয়ে দরজা খুলতেই একটা মেয়ে সরাসরি তার বুকে ঝাঁপিয়ে পড়লো। সায়নো একদম স্ট্যাচু হয়ে গেল। তারপর নিজেকে সামনে ধাক্কা দিয়ে মেয়েটাকে সরিয়ে দিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। মেয়েটার পরনে ছোট এক চিলতে জামা। সায়নো ভুরু কুঁচকে বলল, কে গোমা তুমি? এই 7 সকালে এমন আধগাল জামা পরে আমাদের বাড়িতে কি করছো? আমার বাবা কি আমাদের না জানিয়ে তোমায় বিয়ে করে এনেছে? যদি করেও থাকে আমি তোমার মা বলে ডাকবো না। বের হও বাড়ি থেকে। জাঙ্কুক, তুমি আমার সাথে এমন বিহেভ করছো কেন? আমি কিন্তু পাপাকে বলে দেব। মেয়েটার ন্যাকা সরে বলে উঠল। সায়নো বিরক্তিতে নাক কুচকালো। মা, আমি তোমার জাঙ্কুক বাবাজি নই। আর আমার সাথে এমন ডলাডলি করতে এসো না। আমার উপর শুধু আমার হুবু বউয়ের হক, বুঝলাম মা? মেয়েটি কিছু বলার আগে পিছন থেকে জাঙ্কুকের কণ্ঠ শোনা গেল, জেনি, তুমি এখানে কি করছো? তেয়ার চল ছুড়ে গেল। হুবহু এক চেহারা দুজন মানুষ। সে সায়নোর দিকে তাকিয়ে তোতাতে লাগলো, তুমি তুমি জাঙ্কুক নও? তোমার কি চোখে ছানি পড়েছে নাকি? ওই যে তোমার জাঙ্কুক দাঁড়িয়ে আছে। সায়নো বিরক্ত হয়ে জাঙ্কুকের দিকে তাকালো। এই গায়ে পড়া মেয়েটার সাথে তোর কি সম্পর্ক? ভার্সিটির লেকচারের মেয়ে, জাঙ্কুক বলে উঠল। তারপর জেনিকে ধমকে সরে বলল, জেনি, অ্যান্সার মি, তুমি এখানে কি করছো? জেনি এবার ঠোঁট উল্টে কাঁদতে শুরু করলো। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি বাবাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। তুই এতক্ষণে সব গুছিয়ে এসে দরজার আড়ে দাঁড়িয়ে মেয়েটা নাটক দেখছে। কত বড় সাহস, তার জাঙ্কুক ভাইকে এভাবে ডাকছে। এদিকে জাঙ্কুকের মেজাজ এবার চরমে। সব ছেড়ে আমার কাছে এসেছো মানে? আমি তোমার কেউ লাগি? জাঙ্কুক গর্জে উঠল। জাঙ্কুক, আই লাভ ইউ। আমি জানি তুমিও আমায় ভালোবাসো, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তিনজনই এবার একসাথে ভাবাচাকা খেয়ে গেল। জাঙ্কুক করুণ চোখে তে আর সায়নের দিকে তাকালো, যেন বাঁচানোর আকুতি জানাচ্ছে। ওরা চোখ বন্ধ করে আশ্বাস দিল। তে
তে এসে খপ করে জাঙ্কুকের হাত ধরে ওর কাঁধে মাথা রেখে জেনির দিকে প্যারা ব্যাকা চোখে তাকালো। জেনি তো রাগে আর বিস্ময়ে একদম স্ট্যাচু। জাঙ্কুক প্রথমে একটু ভেবাচাকা খেলো, মুহূর্তে পরিস্থিতি নিজের আয়ত্তে নিয়ে নিল। সে ঠিক করেছে এই গাম্ভীর্যের মুখোশ আর কতদিন। সবাই তো তাকে এমনিতেই ইন্ট্রোভার্ট বলে অপবাদ দেয়, আজ থেকে বরং তের এই গেমে সে হবে ক্যাপ্টেন। জাঙ্কুক এক ঝটকায় নিজের হাত দিয়ে তের কোমর জড়িয়ে ধরলো। তে মনে মনে বিষম খেলো, বাইরে বউ সেজে রইল। জাঙ্কুক অন্য হাত দিয়ে তের সেই কালকের নাচের উপর উস্কো শুষ্কো হয়ে থাকা অগোছালো চুলগুলো কানের পিছে খুব যত্নে গুজে দিয়ে একদম মায়া মাখানো ফিসফিসানি গলায় বলল, সরি জান, আসলে কাল রাতে তোমার উপর যে দখল গেছে আমি জেনিকে বিদায় দিচ্ছি, তুমি বরং রুমে গিয়ে ফ্রেশ হয়ে না লক্ষ্মীটি। জাঙ্কুকের এই জান ডাক আর ঢলাঢলি দেখে তীর কলেজের পানি গলার কাছে চলে এলো। সে মনে মনে ভাবলো, এই লম্বুটা তো দেখি আমার চেয়েও 10 গুণ খাঁটি উপরে, এ তো দেখি পুরো প্লেয়ার। এইদিকে জেনি চিৎকার করে উঠলো, জাঙ্কুক তুমি ওকে জান বলছো? আর ওর চুল, ওর কাপড় এমন অগোছালো কেন? তোমরা কি সত্যি? তো এবার একটা শয়তানি হাসি দিল। সে জাঙ্কুকের টি শার্টের কলারটা একটু ঠিক করে দেওয়ার ভান করে জেনির দিকে তাকিয়ে তেসরা গলায় বলল, আরে মা জেনি, তুমি কি অন্ধ? এই যে আমার চুলের এই অবস্থা আর জাঙ্কুকের এই ঘাম, এগুলো কি এমনি এমনি? আমরা তো কাল রাতে আমাদের বাসরাত গ্র্যান্ডি সেলিব্রেশন করেছি, এখন তো শুধু আমাদের ফিউচার বেবির নাম রাখা বাকি। তুমি কি নাম রাখতে সাহায্য করতে চাও? সাউন্ড এবার সাইড থেকে ফোন কাটলো, ঠিক বলেছিস তে, এই মেয়েটা তো দেখি একদম ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে ডাইরেক্ট ইনবক্সে ঢুকে পড়েছে। মা তুমি বরং বাড়ির রাস্তা ধরো, আমার ভাই ভাবি এখন একটু কোয়ালিটি টাইম কাটাবে। তে এবার কান্না ভেজা স্বরে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক, ওকে সত্যি বলছে তোমরা কি বিয়ে করে ফেলেছো? জাঙ্কুক এবার তেকে নিজের আরো কাছে টেনে নিয়ে ওর নাকের সাথে নিজের নাক ঠেকিয়ে একটা হালকা ফ্লার্টিং লুক দিল। তারপর জেনিকে উদ্দেশ্য করে বলল, তে যা বলেছে সবই সত্যি, আমরা এখন ম্যারিড কাপল। আর এই যে কাল রাতে তে আর আমার যে এই অবস্থা, উফ, ও তো খুব রাগী বউ, তাই দয়া করে প্লিজ এখান থেকে যাও, না হলে ও কিন্তু আবার তোমার ওই আধগান জামা ছিঁড়ে ময়দার বস্তা বানিয়ে ফেলবে। বাসরা তার বিয়ের কথা শোনার সাথে সাথে জেনির মনে হলো ওর মাথায় 10 তলা বাড়ি ভেঙে পড়েছে। জাঙ্কুকের উস্কো খুস্কো চুল আর তের এই কনফিডেন্স দেখে ওর আর কোনো সন্দেহ রইল না। ও মাই গড, জাঙ্কুক ইউ চিটার, বাসরাতের জন্য শেষ পর্যন্ত এই ডানিটাকে পেলে পরে চিৎকার করতে করতে জেনি সদর দরজা দিয়ে এক দৌড়ে বেরিয়ে গেল। জেনি চোখে আড়াল হতে তেজ হট করে জাঙ্কুকের হাত থেকে 3 হাত দূরে সরে দাঁড়ালো। হাঁপাতে বলল, জাঙ্কুক ভাই, তুমি তো দেখি পুরো ভণ্ড হয়ে গেছো, জান টান বলে তো আমার হার্টবিটই বন্ধ করে দিচ্ছিলে। জাঙ্কুক এবার আর গম্ভীর হলো না, সে বাঁকা হাসি দিয়ে তীরের দিকে এক পায়ে গিয়ে এসে বলল, ভণ্ডামি তো কেবল শুরুতে, তুই তো নিজেই বাসরাতের অফার দিলি, তো অফার যখন দিয়েছিস তখন একটু অ্যাক্টিং না করলে কি মানায়? তবে তোর চুলের এই পাখির বাসা লুকটা বাসরাতের গল্পের সাথে একদম পারফেক্ট ছিল। সায়নও তখনও মেঝেতে গড়াগড়ি খাচ্ছে আর হাসছে। ওরে বাপরে, তোদের এই পারফরমেন্স দেখে তো আমারই মনে হচ্ছিল তোরা সত্যি বাসর করে ফেলেছিস। বাসরাতের কথা শুনে জেনের মুখটা যা হয়েছিল না, মনে হচ্ছিল ও এখনই পরপরে চলে যাবে। তে লজ্জা আর বিরক্তি নিয়ে সায়নকে একটা লাথি মারলো। জাঙ্কুক এবার তের দিকে তাকিয়ে চোখ মারলো, যা দেখে তে পুরো থতমত খেয়ে গেল। সে বুঝতে পারলো এই গম্ভীর গরু নিজের গম্ভীর ক্যারেক্টার ছেড়ে বেরিয়ে এসেছে। জাঙ্কুকের চোখে মুখে এখন তেকে চালানোর এক পৈশাসিক আনন্দ খেলা করছে। ঠিক তখনই কলিং বেলটা আবার বেজে উঠলো। এবার কিন্তু রিয়েল ডেঞ্জার, বড়রা ফিরে এসেছেন। সায়ন এক লাফে উঠে বলল, সর্বনাশ, এবার কিন্তু বাসরাত না, আমাদের একদম কবরের রাত শুরু হবে যদি বড়রা এই ড্রয়িং রুমের অবস্থা দেখে। তাড়াতাড়ি সব পরিষ্কার কর। 3 জন মিলে হস্তদন্ত হয়ে ওড়না, বোতল আর নুডলসের বাটি সরাতে ব্যস্ত হয়ে পড়লো। জাঙ্কুক নুডলসের বাটিটা সরাতে আর চোখে তেকে দেখে ভাবলো, তেকে জানাতে ভালোই লাগে, এটাকে অভ্যাসে পরিণত করলে খারাপ হয় না। কেটে গেছে আরও 1 সপ্তাহ। এই কয়দিনে তে যেন অন্য এক জাঙ্কুককে চিনেছে, যে সারাক্ষণ তার পেছনে লেগে থাকে। সকাল 7টা, সায়নু, তে আর জাঙ্কুক সবাই একসাথে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে জাঙ্কুক আর তে একদম মুখোমুখি বসেছে। তে খেয়াল করেছে জাঙ্কুক কিছুদিনে যেন একদম বদলে গেছে। সে আর চোখে বারবার তের দিকে তাকাচ্ছে। তের অস্বস্তি এবার চরমে। এই গম্ভীর গরু হুট করে কি হলো, সে কেন বারবার চোর পুলিশ খেলেছে? তে সাহস করে একবার চোখ তুলে তাকাতে সরাসরি জাঙ্কুকের চোখের জালে ধরা পড়ে গেল। জাঙ্কুক ওর দিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়তে জাঙ্কুক একটা চোখ মারলো। তে থতমত খেয়ে পানির গ্লাসে চুমুক দিতে গিয়ে বিষম খেলো। জাঙ্কুকের এই রোমান্টিসিজম হজম করা তার জন্য বেশ কষ্টকর। সায়নও বেচারা খাবার চিবোচ্ছিল আর ডানে বামে ওদের এই নিঃশব্দ যুদ্ধ দেখছিল।
জাঙ্কুকের চোখ মারা দেখে সায়নার খাবার গলায় আটকে গেল। ছটপট এক গ্লাস পানি খেয়ে সে ভাবলো, বাপরে, জাঙ্কুক ভাই তো দেখি জেমস বন্ড হয়ে গেছে। চোখ তুলে তাকালে বিপদ, এবার খাবার গলায় আটকে গেছে, পরের বার নাকে উঠে যাবে। সবার খাওয়া যখন শেষ পর্যায়ে, তখন জাঙ্কুকের বাবা গম্ভীর হয়ে বলে উঠল, আমরা আজ বিয়ে বাড়িতে যাব, বিকেলে গ্রামের বাড়িতে রওনা হব, সবাই নিজের প্রয়োজনীয় জিনিস প্যাক করে নাও। তাই খুশিতে লাফ দিয়ে উঠল। আরে বাস, জম্পেশ মজা হবে। সায়নও খুশিতে আত্মহারা। জাঙ্কুক ডাইনিং এর এক কোনায় বসে মুসকি মুসকি হাসছে। সে ভাবছে গ্রামে যাওয়া মানে সবাই বিয়ে নিয়ে বেঁচে থাকবে, এই সুযোগে তের কাছাকাছি থাকা যাবে, প্লাস ওকে আরো ভালোভাবে জ্বালানো যাবে। সায়নও সেটা খেয়াল করে ভুরু কুচকালো। এই ছেলের হঠাৎ হয়েছেটা কি? একা একা হাসে, আবার দেখে চোখ টিপ মারে। ভেবে পড়েনি তো। সায়ন মনে মনে লজিক মিলালো। জাঙ্কুকের দিক দিয়ে ভাবলে তে হবে তার ভাবি, আর তের দিক দিয়ে ভাবলে জাঙ্কুক হবে তার দুলাভাই। না, মন্দ না। বিকালে সবাই লটবহর গুছিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। জাঙ্কুক বেশি বুদ্ধি করে মাথা ব্যথার বাহানা দিল। সায়নকে ড্রাইভিং সিটে বসিয়ে নিজে গিয়ে বসলো তীর একদম পাশে। পররা অন্য গাড়িতে আসায় এই গাড়িতে এখন তারা তিনজনই রাজা। জাঙ্কুক তের পাশে বসেছে ঠিকই, কিন্তু নিজেকে কন্ট্রোল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তের শরীরে সেই হালকা সুপার যেন তাকে বারবার টানছে। জাঙ্কুক একটু এগিয়ে আসতে করে তের কোমরে হাত রাখলো। তে হালকা কেঁপে উঠলো। তড়িঘড়ি করে জাঙ্কুকের দিকে তাকাতে দেখলো জাঙ্কুক এক মোহনীয় বাঁকা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তে ইতস্ত বোধ করলো। জাঙ্কুক ভাই, হাঁটা একটু সরাও না প্লিজ, তে মিনমিন করে বলল। জাঙ্কুক এবার কোমরে হালকা চাপ দিল। তে শরীরে যেন হাজার ভোল্টেজে একটা শিহরণ খেলে গেল। তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। কি করতে বলছিলি? জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে একদম হিসিয়ে গা কাঁপানো গলায় বলল, জাঙ্কুক ভাই, হাত। তে আর তার কথা শেষ করতে পারল না। কানের লতিতে জাঙ্কুকের অধরের হালকা স্পর্শ পেতে তার সব ভাষা হারিয়ে গেল। তে বারবার ঢোক গিয়েছে। তে এমন নাজেহাল অবস্থা দেখে জাঙ্কুক একটু দূরে সরে বসলো, কিন্তু হাত সরালো না। তে এবার কিছুটা শান্ত হয়ে বড় বড় শ্বাস নিতে লাগলো। এমনিতে তো সারাদিন তিরিং বিং করিস, আমার একটা স্পর্শে নাজেহাল হয়ে গেলি। জাঙ্কুক একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল। তে কিছুই বলল না, মনে মনে ভাবছে এই গম্ভীর গরুটা কি শুরু করলো। আগেই তো ভালো ছিল। বিয়ে বাড়িতে গিয়ে কোনো ছেলের সাথে কথা বলবি না, বুঝেছিস? জাঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে নিচু গলায় হুমকি সুরে বলল। তে হালকা মাথা নাড়ালো। জাঙ্কুক মুচকি হাসলো। রাত তখন 8টা বাজে। যখন বাড়ির সকলে মিলে বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছায়, তে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আসাতে আসাতে ভাবতে থাকলো আজকের ঘটে যাওয়া কাহিনীগুলো। জাঙ্কুক ভাই এমন অদ্ভুত আচরণ কেন করছে? বারবার তারাই তুমি কাছে চলে আসছে, নিষিদ্ধভাবে স্পর্শ দিচ্ছে কেন? ভাবতে ভাবতে দরজায় নখ পড়লো। বাইরে থেকে একজন বলে উঠলো, ভেতরে আসবোতে। তের একটা দূর সম্পর্কের কাজিন অনুমতি নিয়ে ভেতরে ঢুকলো। তারপর দুজনেই আলাপ চাইতে ব্যস্ত হয়ে পড়লো। এরই মধ্যে মেয়েটা জিজ্ঞাসা করলো, প্রেম টেম করছিস নাকি? তে একটা লম্বা দীর্ঘ শ্বাস ছেড়ে চরম হতাশা সরে গিয়ে বলে উঠলো, কইতেও আমার শরম লাগে, প্রেম আগুনে পুইরা চাই, সানডে মানডে ক্রস করে দেওয়ার মতো কেউ নাই। ভাই রে ভাই। জাঙ্কুক ঠিক সেই মুহূর্তে রুমের সামনে দিয়ে যাচ্ছিল। তীর গান শুনে সে মনে মনে বাঁকা আসলো আর অস্পষ্ট সুরে বলে উঠল, আমি আছি তো জান, বলে সে নিজে বেকুব বনে চলে গেল। সে এক্ষুনি জান সম্বোধন করলো। নিজের উপর বিরক্ত হয়ে মাথা চুলকে সে চলে গেল। এদিকে তীর কাজিন তো হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। রাত তখন 2:38। জাঙ্কুক চুপি চুপি তীর রুমে ঢুকলো। দেখলো তে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। অগোছালো হয়ে ঘুমানোর কারণে তীর স্লিপিং শার্টটা একটু উপরে উঠে গেছে। উন্মুক্ত হয়ে আছে ফর্সা উদরের কেশদায়। জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। তার সম্পূর্ণ মনোযোগ এখন তীর সে অনাবৃত উদরে। সে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে তীর উদরে হাত রাখলো। থেমে থেমে হাতটা স্লাইড করতে লাগলো। তপ্ত হাতের স্পর্শে তীর ঘুম যেন জানলা দিয়ে পালালো। চোখ খুলতেই সামনে জাঙ্কুকের মুখশ্রী ভেসে উঠল। যেই না চিৎকার দিতে যাবে অমনি জাঙ্কুকর অধৈর্যরা দখল করে নিল। তীর চোখ জোড়া বড় হয়ে গেল। সে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুকের গায়ের জোরের কাছে সে তুচ্ছ। কিছুক্ষণ পর জাঙ্কুক তীর অধর ছেড়ে দিল। তীর অবদ্ধ চুলগুলো কানের পিছনে গুঁজে দিতে গিয়ে হালকা কণ্ঠে গেয়ে উঠল। তীর স্তব্ধ হয়ে বসে আছে। জাঙ্কুক এত সুন্দর গান গাইতে পারে সেটা তার জানা ছিল না। তার উপর গানের প্রত্যেকটা লাইন, এই লাইনগুলো তার জন্য ছিল। তীর হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আপনি এত সুন্দর গান গাইতে পারেন জাঙ্কুক ভাই, তুতলিয়ে বলে উঠল তে। চুপ,
তখন কে যেন গান গাচ্ছিলি, সানডে মানডে ক্রস করার কেউ নেই, তোর আগুন নেবাতে আমি আছি তো তে পাখি। তে এমন সময় এইসব কথা শুনে লজ্জায় পড়ে গেল। জাঙ্কুক তের কপালে উষ্ণ ছুঁয়ে যাওয়ার সময় পিছনে ফিরে বলে গেল, দরজা আটকে ঘুমা পাখি। জাঙ্কুক যেভাবে এসেছিল সেভাবেই হাওয়া হয়ে গেল, আর তে নিজের হৃদয় স্পন্দন নিয়ে অন্ধকার স্তব্ধ হয়ে বসে রইল। সেই রাতে তের আর ঘুম হলো না। চোখ বন্ধ করতেই অপ্রত্যাশিত সেই দৃশ্যটা ভেসে উঠছে। ওই হাসকিট্রনে ডাক, তে পাখি। এই পাশাপাশি করতে করতে রাত কেটে গেল। খুব ভোরে ঘুমালো। সকালে সারা বাড়িতে কাঁচা হলুদের ঘ্রাণ মই মই করছে। নিচ থেকে অনেক হইচই ভেসে আসছে। তের ঘুম ভাঙলো 12:30-এ। জার্নি করার জন্য একটু বেশি ঘুমিয়েছে। বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে আসলো। এরই মধ্যে তার কাজিন 2টা ড্রেস নিয়ে এলো। তেইকে বললো যেটা পছন্দ হয় সেটা পরে নিতে। এই বলে সে চলে গেল। তে প্রায় 20 মিনিট চেষ্টা করে ড্রেস সিলেক্ট করতে পারলো না। আসলে তার দুটোই পছন্দ হয়েছে, কোনটা ছেড়ে কোনটা পরবে সেটাই বুঝতে পারছে না। শেষমেশ উপায় না পেয়ে রুম থেকে বের হলো। উদ্দেশ্য নিচে গিয়ে ফুপিকে ডেকে এনে ড্রেস সিলেক্ট করাবে। তাড়াহুড়ো করতে গিয়ে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যেতে নিয়েও নিজেকে কোনো মতে সামলে নিল। যেটাতে ধাক্কা খেয়েছে সেটার দিকে তাকাতেই থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। তার পরনে পাঞ্জাবির উপরের কয়েকটা বোতাম আলগা করে খোলা। জাঙ্কুককে দেখে মনে হচ্ছে স্বয়ং রাজপুত্র। তে পলকহীনভাবে তাকিয়ে রইল। কার হাতে সেই তে পাখি ডাকটা যেন এই মুহূর্তে তার কানের কাছে আরও একবার প্রতিধ্বনিত হয়ে বাজল। জাঙ্কুক ওর কাছে গিয়ে আলতো করে গালে হাত রাখলো। তে পাখি। হ্যাঁ। তে যেন এখনো ঘরেই আটকে আছে। জাঙ্কুক একটু মুচকি হাসলো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। না, কেউ নেই। সবাই নিচে কাজে ব্যস্ত। সে সূক্ষ্মভাবে তীর অধরে নিজের অধর চেপে ধরলো। মুহূর্তে তীর ঘোর কেটে ছিটকে বেরিয়ে এলো। ঝটপট দূরে সরে গেল। জাঙ্কুক সেদিকে বাঁকা চোখে তাকালো। আমাকে কি খুব বেশি হ্যান্ডসাম লাগছে জান? হালকা স্বরে বলে উঠল জাঙ্কুক। তীর মেজাজ এবার সপ্তম আসমানে উঠে গেল। গলার স্বর যতটা সম্ভব নিচু করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, জান। জাঙ্কুক ভাই, তোমাকে কি পাগলা কুত্তায় কামিয়েছে নাকি? তুমি কি নিজের মধ্যে আছো? আমার সাথে এমন বিহেভ কেন করছো? জাঙ্কুক একটুও বিচলিত হলো না, বরং এক কদম এগিয়ে তেকে সিঁড়ির রেলিংয়ের সাথে চেপে ধরলো। নিচু গলায় ফিসফিস করে বলল, পাগলা কুত্তায় কামড়ায়নি তে পাখি, তবে তোমার ওই মায়াবী চোখ জোড়া আমাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। আর বিহেভিয়ার, ওটা তো মাত্র টেলার। আর এই 2 দিন থেকে যা যা হচ্ছে সেটাকে যদি পাগল হওয়া বলো, তবে এরপর তোমার জন্য অনেক সারপ্রাইজ তোলা আছে। তে হতভম্ব হয়ে গেল। এত ঝাঁঝালো কণ্ঠে কথা বললো, তাও এই লোকের কোনো হেলদোল নেই। শেষমেশ না পেরে জাঙ্কুকের বুকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করতে করতে বলে উঠল, জাঙ্কুক ভাই, কেউ দেখে ফেললে শুধু শুধু একটা ঝামেলা বাঁধবে, তা তো জানে না আপনি আমার সাথে জোরাজোরি করছেন। শেষের কথাটা একটু আস্তে বলল, কিন্তু জাঙ্কুক স্পষ্ট শুনতে পেয়েছে। জাঙ্কুক এবার ওর কানের একদম কাছে মুখ নিয়ে এলো। তপ্ত নিঃশ্বাসে তের গায়ের পশম খাড়া হয়ে গেল। জাঙ্কুক এক মায়াবী কিন্তু কড়া গলায় বলল, কে দেখলো আর কে দেখলো না তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর ড্রেস সিলেক্ট নিয়ে এত টেনশন করার কিচ্ছু নেই। ওই পিস কালারের ড্রেসটা পরে নিস, ওটা তোর গায়ে সুন্দর মানাবে। আমি নিজে চয়েস করেছি তোর জন্য। তে অবাক হয়ে বলল, তুমি চয়েস করেছো মানে? কালকে রাতে তো তুই এসে ঘুমিয়ে গিয়েছিলি। নিচে গিয়ে দেখলাম সবাই যে যার ড্রেস চয়েস করেছে, অথচ তুই নেই, তাই ভাবলাম আমি একটা চয়েস করে দিই। ও আচ্ছা, তাহলে আমি যাই। নেক্সট টাইম আমার কাছাকাছি আসবেন না, আমার কিন্তু অস্বস্তি হয়। এই বলে পুনরায় জাঙ্কুকের বুকে ধাক্কা দিতে যাবে, তার আগে জাঙ্কুক তার হাত নিজের বুকের সাথে চেপে ধরলো। তারপর বলে উঠল, শোন, নিচে গিয়ে কোনো ছেলের সঙ্গে কথা বলবি না। লাস্টবার ওয়ার্নিং করলাম। একটা জরুরি কথা, তোর গালে প্রথম হলুদটা কিন্তু আমিই দেব, খবরদার। আমার আগে যেন অন্য কেউ তোর দৃশ্যমানায় না ঘেসে, অন্য কারো হাতের হলুদ ছোঁয়ার আগে যেন এই জাঙ্কুকের হাতের ছাপ তোর গালে পড়ে, অন্যথায় যে কি হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। এই বলে সে তেইকে ছেড়ে দিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে ফের বলল, হলুদ ফার্স্ট, কিন্তু আমিই লাগাবো। জাঙ্কুক চলে গেল। তে কিছুক্ষণ থাওয়া হয়ে দাঁড়িয়ে রইল, তারপর নিজেকে ধাতস্থ করে রুমে চলে গেল। তে প্রায় 1 ঘন্টা পর রেডি হয়ে নিচে নেমে এলো। জাঙ্কুক প্যান্ডেলে সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখায় ব্যস্ত। তের দিকে চোখ পড়তেই তার পৃথিবী যেন থমকে গেল। চারপাশের শোরগোল কিছুই তার কানে বাজছে না। তার ধ্যান শুধু পিচ জলপাই কালারের মিশ্রিত সারারা পরা রমণীর দিকে। তে সারারার উপরের পাটা মিষ্টি পিচ কালারের ভারী জর্জেট, যা তের গায়ের সাথে দারুণ মানিয়ে গেছে।
জাঙ্কুকের হাতে মুহূর্তে বুকে চলে গেল, মুখে আড়ালো মাশাল্লাহ। সন্ধ্যা তখন 7টা। হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সাউন্ড বক্সে একের পর এক গান বাজছে। সবাই একে একে কনেকে হলুদ লাগালো। এরই মধ্যে জাঙ্কুক কোথা থেকে আসলো, তো একসাথে জাঙ্কুকও হলুদটা লাগিয়ে দিল। জাঙ্কুক কনের কানে কানে কিছু একটা বলল, যা দেখে তের ভুরু কুচকালো। বড়রা তাড়া দেওয়ার কারণে তেরে খাটালো না, সে তাড়াতাড়ি নেমে গেল। তার পিছু পিছু জাঙ্কুকও নেমে গেল। প্যান্ডেলের থেকে একটু দূরে আসতেই জাঙ্কুক তেকে টেনে বাড়ির পেছনের দিকটা নিয়ে গেল। কি আজব, জাঙ্কুক ভাই এখানে কেন এনেছো? তে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো। জাঙ্কুক ব্যাখ্যা এসে বলল, রোম্যান্স করতে। তে থতমত খেয়ে গেল। সেজন্য এই কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না। জাঙ্কুক ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তেকে টেনে পেছনের পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে একটা ছোট্ট বাটিতে হলুদ রাখা। তে তো অবাক। জাঙ্কুক মুচকি হেসে বাটিটা হাতে তুলে নিল। তে জাঙ্কুকের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। বাটি থেকে একটু হলুদ হাতে নিয়ে তের গালে সেই হাতটা রাখলো। ঠান্ডা হলুদের স্পর্শ পেয়ে তে যেন কেঁপে উঠল, শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। থ্যাঙ্কস তে পাখি, এই সুন্দর টমেটোর মতো গালটা আমার জন্য খালি রেখেছো, ফিসফিসিয়ে বলে উঠল জাঙ্কুক। তে যেন পুরোপুরি অচল হয়ে পড়েছে। সে নিজের মন ও মস্তিষ্কের সাথে তর্কে ব্যস্ত। মন বলছে এই ছোঁয়া উপভোগ কর, মস্তিষ্ক বলছে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দে। কোনো অনুভূতি প্রকাশ ছাড়া সে কেন এমন করবে? জাঙ্কুক গাল থেকে হাত নামিয়ে আরেকটু হলুদ নিল। এবার আর গালে হাত ছোঁয়ালো না। হাত একটু একটু করে নিচে নেমে গেল। তীর বাঁকা ধনুকের ন্যায় কোমরে হাত ছোঁয়ালো। তীর চোখ বড় হয়ে গেল। সে জাঙ্কুকের পানে তাকিয়ে, জাঙ্কুক ঠোঁটে হাসি ঝুলিয়ে তার দিকেই তাকিয়ে আছে। কোমরে হাত বোলাতে বোলাতে জাঙ্কুক একটা গান ধরলো। তীর কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, তোমাকে চাই। কথা শেষ করার সাথে সাথেই তার গালে সপাট একটা থাপ্পড় পড়লো। জাঙ্কুক হতবাক হয়ে তের দিকে তাকালো। তে অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই তে ঝাঁঝালো কণ্ঠে বলল, তুমি আমাকে পেয়েছোটা কি? আমি কি তোমার হাতের পুতুল? তোমার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? জাঙ্কুক এবার তের চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, আমি তোকে বিয়ে করতে চাইতে। আবার সাথে সাথে গালে থাপ্পড় পড়লো, কিন্তু এবার আর একটা নয়, পরপর 6টা থাপ্পড় পড়লো জাঙ্কুকের দু গালে। তে এক চুলো নড়ল না। ওর চোখে জল আসার বদলে অপমানের আগুন জ্বলছে। জাঙ্কুক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে হাত দিয়ে নিজের গা চেপে ধরলো। তে এবার আরো কঠোর স্বরে বলে উঠল, নাটক কি শেষ হয়েছে তোমার, নাকি আরো কিছু স্ক্রিপ্ট বাকি আছে? ভালোবাসা কবে থেকে? কাল থেকে নাকি আজ দুপুর থেকে? এই তো কয়েকদিন আগেও আমাকে দু চোখে দেখতে পারতে না, সারাক্ষণ জানিয়ে মারতে। হঠাৎ করে আড়ালে টেনে এনে এত রোমান্স দেখাচ্ছ। তুমি কি ভেবেছো আমি খুব সস্তা? জাঙ্কুক দমে না গিয়ে বলল, অনুভূতি পাল্টাতে সময় লাগে না তে, আমি সিরিয়াসলি বলছি। থামাও তোমার এসব ফালতু কথা। পারমিশন ছাড়া আমাকে এভাবে ডিস্টার্ব করাকে তুমি ভালোবাসা বলছো? নিজের লিমিট ভুলে যেও না জাঙ্কুক ভাই। তোমার এই হঠাৎ জেগে ওঠা প্রেম আমার কাছে স্রেফ একটা সস্তা নাটক। আজকের পর যদি কোনোদিন আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করো, তবে এই থাপ্পড়ে শেষ হবে না, মনে রেখো। আমি তে, কারণ নাটকীয় প্রেমে গড়ে যাওয়ার মতো পাত্রী আমি নই। এক মুহূর্ত আর সেখানে না দাঁড়িয়ে তে হন হন করে প্যান্ডেলের দিকে হাঁটা দিল। পিছনে ফেলে রেখে গেল জাঙ্কুককে, যে অন্ধকারে নিজের চূর্ণ বিচূর্ণ হওয়া হৃদয় আর সে হলুদের বাটিটা নিয়ে ফ্যাকাশে মুখে একাকি দাঁড়িয়ে রইল। এইদিকে তীর চোখে পানি টলটল করছে, ভিতর ভিতর খুব অনুশোচনায় ভুগছে। সে বিভাসিকাময় হলুদ সন্ধ্যার পর কেটে গেছে 7 থেকে 8 দিন। গতকাল পরিবারের সকলে আবার ঢাকায় ফিরে এসেছে। 4 দেয়ালের এই চেনা শহরে সবকিছু যেন আগের মতো, শুধু মানুষগুলো বদলে গেছে। বিশেষ করে জাঙ্কুক, সে আগেও গম্ভীর ছিল, কিন্তু এবারের গাম্ভীর্য যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছে সবার সামনে। সে কারোর সাথে কথা বলছে না, এমনকি কারো চোখের দিকে পর্যন্ত তাকাচ্ছে না। ভালোবাসা যে মানুষকে কতটা নির্বিচারী আর পাথর বানিয়ে দিতে পারে, জাঙ্কুককে না দেখলে হয়তো কারো বিশ্বাস হতো না। রাত তখন 1টা। হঠাৎ সায়নও ধরফরিয়ে বিছানা থেকে উঠে বসলো। তার পানি খেতে ইচ্ছে করলো। শালার পানিটা এক্ষুনি শেষ হওয়ার কথা ছিল। সে একরাশ বিরক্তি নিয়ে রুম থেকে বের হলো, উদ্দেশ্য নিচে গিয়ে পানি আনা। সে দিয়ে নামার সময় হঠাৎ কলিং বেলের কড়া আওয়াজ ওর কানে এলো। এই মাঝরাতে কে আসতে পারে? সায়নের মনে এক চিলতে ভয় আর একরাশ কৌতূহল উকি দিল। সিঁড়ির মাঝপথে দাঁড়িয়ে সে একবার উপরে জাঙ্কুকের রুমের দিকে তাকালো। জাঙ্কুকের ঘরের দরজা বড় একটা তালা ঝুলছে, তবে জাঙ্কুক ঘরে নেই কি? এই মাঝরাত পর্যন্ত বাইরে ছিল। চিন্তিত মুখে সায়ন দ্রুত নিচে নেমে এসে সদর দরজাটা খুলে দিল। দরজা খুলতেই
সায়নের কলেজে যেন এক মুহূর্তে যেন থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে জাংকুক, কিন্তু এ কোন জাংকুক? উস্কো খুস্কো চুল, সবসময় গোটানো থাকা, শার্টের হাতাগুলো ছাড়া, আর চোখে এক রক্তবর্ণ আভা। সেদিনের কেটে যাওয়া হাতে যে ব্যান্ডেজ করেছিল সেটা চুয়ে চুয়ে রক্ত পড়ছে। সায়ন আহত দৃষ্টিতে তাকালো। কি হয়েছে তোর? হাতের এই অবস্থা আবার এমন হলো কিভাবে? কিন্তু জাংকুক তার প্রশ্নটা পুরোপুরি অগ্রাহ্য করলো। তাকে ঠেলে সরিয়ে বাড়িতে ঢুকলো। জাংকুকের শরীর থেকে অ্যালকোহলের ঘ্রাণ আসছে। সে গিয়ে সোফায় বসে পড়লো। সায়ন দরজা বন্ধ করে জাংকুকের উদ্দেশ্যে বলল, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। জাংকুক তৎক্ষণাৎ উত্তর দিল, ক্ষত সারানোর জন্য তো পুনরায় ক্ষত করিনি। সায়ন অবাক হয়ে গেল। সে ভেবেছিল হয়তো কোথাও মারপিট করে এসেছে। অবশ্য ছোটবেলা থেকে সে সবসময় জাংকুককে সঙ্গ দিয়েছে। জাংকুককে সবাই শান্তভাবে জানলেও সে জানে জাংকুক ঠিক কতটা উগ্র। তবে জাংকুক অ্যালকোহল পান করে না। সে অনেকবার চেষ্টা করলেও পায়নি। ওই দিন জাংকুককে অ্যালকোহল নিতে দেখে প্রচণ্ড অবাক হয়েছিল সে। সায়ন হতাশ হয়ে গিয়ে জাংকুকের পাশে বসলো। তার কাঁধে হাত রেখে বলল, তোকে তে ভালোবাসে না, শুধু শুধু নিজের ক্ষতি করছিস। এই কঠিন কথা শুনে জাংকুকের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তার ভিতরটা চুরমার হয়ে যাচ্ছে। আমি তো একটু ভালোই বেসেছিলাম। আমি কি এতটাই খারাপ রে, নাকি আমি অসম্পূর্ণ? ভাঙা কণ্ঠে বলে উঠল জাংকুক। সায়না কি বলবে ভেবে পাচ্ছে না। জাংকুক কাছে একটা মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য এরকম আজাহারি করছে, অথচ মেয়েটা ভাবে এগুলো নাটক। আচ্ছা, জাংকুক শুধু শুধু নাটক কেন করতে যাবে? আকল জ্ঞানহীন একটা মেয়ে। সায়নের এসব ভেবে তের উপর রাগ হলো। আচ্ছা তুই বস, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। জাংকুক বিরক্তি ভরা কণ্ঠে বলে উঠল, বললাম তো লাগবে না। সায়ন এবার তেরা কণ্ঠে উত্তর দিল, 1 মিনিট আগে জন্মে বেশি বড়গিরি দেখাবি না, চুপচাপ বস। জাংকুক বিরক্ত হয়ে উঠে যাবে তখনই খপ করে তাকে ধরে আবার বসিয়ে দিল। ইনফেকশন হয়ে যাবে, বেশি বাড়াবাড়ি করিস না জাংকুক। জাংকুক দীর্ঘ শ্বাস ফেলল, আর কিছু বলল না। সায়নও ফার্স্ট এড বক্স এনে জাংকুকের হাত ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। তারপর তাকে তার রুমে নিয়ে আসলো। দরজা একটুখানি খুলে ব্যান্ডেজ করার পুরো মুহূর্তটা অবলোকন করছিল তে। মূলত কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেছে তার। নিচে নামতে যাবে, ঠিক তখনই দেখে জাংকুক এসেছে। তাই আর পা বাড়ায়নি। সে কি সত্যি অনেক বড় ভুল করে ফেললো? পাথর মানব জাংকুক তার জন্য চোখে জল ফেলছে। এসব ভাবনার মাঝেই খট করে দরজা আটকানোর শব্দ শুনল। সায়নও নিজের রুমে এসেছে। সে এবার জাংকুকের রুমের দিকে পা বাড়ালো। দরজা খুলতেই কানে এলো, তে পাখি তুমি এসেছো। তীর ভিতরটা কেমন হাঁসফাঁস করে উঠল। তীব্র অপরাধ বোধে জর্জরিত হচ্ছে সে। আস্তে আস্তে জাংকুকের পাশে গিয়ে বসলো। ছেলেটার উপর হয়ে পড়ে আছে। জাংকুক ভাই, তুমি ঠিক আছো? জাংকুক এবার ঘুরে সোজা হয়ে শুয়ে পড়লো। তে পাশে এসে বসলো। সে খানিকটা উঠে তেকে হ্যাঁচকা টান মেরে তার বুকের উপর ফেললো। তে শরীরে যেন শিহরণ খেলে গেল। জাংকুক একটু ঝুঁকে তের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তে চোখ বন্ধ করে নিল। জাংকুক আধো আধো চোখে চেয়ে তের উদ্দেশ্যে প্রশ্ন করলো, তুই কেন আমাকে ভালোবাসিস না তে? কেন তুই আমার ভালোবাসা বুঝিস না? আই এম সরি জাংকুক ভাইয়া। তে ওইভাবেই বুকের উপর থেকে উত্তর দিল। জাংকুক আর কিছু বলল না, শুধু অনুভব করতে লাগলো তার শখের নারীকে, তার তে পাখিকে। কিছুক্ষণের মধ্যে সে নিদ্রার দেশে পাড়ি দিল। অন্য সময় হলে হয়তো এমনটা হতো না, কিন্তু নেশার ঘরে তো আর চোখ খুলে রাখা সম্ভব হয় না। জাংকুক ঘুমিয়ে গেলে তে তার বুক থেকে মাথা সরিয়ে নিল। উঠে খুঁটিয়ে খুঁটিয়ে জাংকুককে দেখতে লাগলো। একদম বাচ্চা লাগছে জাংকুককে। হঠাৎ তে খেয়াল করলো জাংকুকের শার্টের উপর অ্যালকোহলে গলার কাছে অনেকটা ভিজে গেছে। তার উপর রক্তের ছোপ ছোপ দাগ। খুব বিশ্রী বাজে গন্ধ আসছে। শার্টটা চেঞ্জ করানো উচিত। যে ভাবা সেই কাজ। সে উঠে গিয়ে কাবার থেকে একটা টি শার্ট নিয়ে এলো। তাছাড়া তার ভাষ্য মতে এই রংটা জাংকুকের শরীরে খুব ভালো মানাবে। জাংকুকের শার্টের বোতাম খুলে দিল। তার চোখ গেল জাংকুকের প্রশস্ত বুকে। একটু ছুঁয়ে দিল, কিন্তু মন তো মানছে না। মন আরো বেশি কিছু চাচ্ছে। তে মাথা ঝাড়া দিয়ে এসব চিন্তা বাদ দিয়ে কাজে ফোকাস করলো। এই জাংকুক ভাই, ওঠো, তোমার শার্ট চেঞ্জ করতে হবে। জাংকুক আবার ঘুমের দেশে তলিয়ে গেল। এবার তের প্রচন্ড রাগ হলো। পাশে টেবিলে চোখ পড়তে দেখলো আধ খাওয়া পানি রাখা। হয়তো রুমে এসে জাংকুক খেয়েছে। সে আর কোনো কিছু না ভেবে গ্লাসটা তুলে ঝরঝর করে সব পানি জাংকুকের মুখে ঢেলে দিল। জাংকুকের ঘুম নেশা সব একসাথে পালালো। সামনে তাকাতে দেখলো তে এক হাতে গ্লাস ধরে আর এক হাত কোমর দিয়ে ধরে ফুরকুসকে দাঁড়িয়ে আছে। জাংকুকের কাছে ওকে পাক্কা বউয়ের মতো লাগলো। পরক্ষণেই চোখের সামনে ওই দিনের কাহিনী ভেসে উঠল। হাসতে গিয়েও হাসি গেলে নিল। এখানে কি করছিস? জবাবদিহি করতে বাধ্য নয়।
আর এই শার্টটা এখনই চেঞ্জ করতে হবে। এই শার্টটা চেঞ্জ করে আমাকে উদ্ধার করো। জাঙ্কুক কোনো বাহানা না করে শার্টটা চেঞ্জ করে তের হাতে শার্টটা পরতে গিয়েও থমকে গেল। ফুরুকুসকে টি শার্টের দিকে তাকিয়ে তের উদ্দেশ্যে বলল, আমি এটা পরবো না, অন্য একটা নিয়ে আয়। জাঙ্কুক যে তার পছন্দের কালারটি দেখে টি শার্টটি পরবে না সেটা দিয়ে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। এই টি শার্ট আপনাকে পরতে হবে, নয়তো আরও এক গ্লাস পানি আপনার মুখে ঢালবো আমি। অধিকার দেখাচ্ছিস? দেখাচ্ছি। কেন? ইচ্ছা। ইচ্ছা মানে কি? তুই কি আমার বউ লাগিস? তে তড়িৎ গতিতে হ্যাঁ বলে উঠল। জাঙ্কুক ঘাড় বাঁকিয়ে তের মুখপানে তাকালো। নিজের তা উত্তরে নিজে আহমক বনে গেল তে। চোখ খিচে বন্ধ করে দাঁত দিয়ে জিভ কাটল। তুই আমার বউ? জাঙ্কুক অবাক হয়ে প্রশ্ন করলো। মুখ ফসকে বেরিয়ে গেছে জাঙ্কুক ভাই। বোকা বোকা হাসি দিয়ে বলে উঠল তে। ওর কাণ্ডে জাঙ্কুক হেসে ফেলল। পরক্ষণে আবার হাসি যেন নিভে গেল। আচ্ছা তে, আমার মধ্যে কি কমতি আছে বলতো? কেন আমাকে ভালোবাসিস না? তের মুখটা ছোট হয়ে গেল। কিছু একটা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে বলে, হয়তো বাসি, আবার হয়তো বাসি না, আমি নিজেই বুঝতে পারছি না। তোমার আঘাতে আমার কষ্ট হয়, তোমার ছোঁয়ার শরীর মন আপনা আপনি সাড়া দেয়। তোমাকে কষ্ট পেতে দেখে আমার দম বন্ধ লাগে। এগুলো কি ভালোবাসা? এগুলো যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি। জাঙ্কুক এতক্ষণ মুগ্ধ হয়ে ওর কথা শুনছিল। তে এখনো অন্যমনস্ক হয়ে আছে, হয়তো বা নিজের অনুভূতির কথা ভাবছে। জাঙ্কুক দেখে হ্যাঁচকা টানে নিজের হাঁটুর উপর বসালো। ওদের ধরে শক্ত করে চেপে তার সাথে মিশিয়ে নিল। তের কাঁধের উপর জাঙ্কুক থুতনি রাখলো। তে চোখ বন্ধ করে নিল। তার বুকের ভেতর যেন কেউ হাতুড়ে পেটাচ্ছে। আমাকে কষ্ট পেতে দেখলে তোমার দম বন্ধ লাগে, তাহলে আমাকে কেন কষ্ট দিলে? নরম কণ্ঠে জিজ্ঞাসা করল জাঙ্কুক। আসলে আমি শিওর হতে চাচ্ছিলাম। আচ্ছা। রুম জুড়ে পিনপতন নীরবতা নেমে এলো। তারা যেন একজন অন্যজনের স্পন্দন অনুভব করছে। এভাবে কতটা সময় কেটে গেল তার পাত্তা নেই। এরপর তে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি এখন যাই। না, ওয়েট কর, একটু ফ্রেশ হয়ে আসি। শরীর থেকে অ্যালকোহলের ঘ্রাণ আসছে। এই বলে জাঙ্কুক ওয়াশরুমে চলে গেল। তে এদিক ওদিক তাকাতেই তার চোখ গেল টেবিলে থাকা একটা ডায়েরির উপর। সে টেবিলের কাছে গিয়ে ডায়েরিটা হাতে তো নিল। প্রথম দিকের কিছু পৃষ্ঠা একদম খালি। আরও কিছু পৃষ্ঠা উল্টানোর পর একটা পৃষ্ঠা এসে তার হাত থেমে গেল। সেখানে লেখা, প্রিয় হৃদয় হরণী, আমার তে পাখি, আমি জানি তুমি এই মুহূর্তে আমার ব্যবহারের চেয়ে নিজের ফিলিংস নিয়ে বেশি কনফিউজড। তুমি যে ধীরে ধীরে আমার মায়ায় পড়ে যাচ্ছ সেটাও আমার অজানা নয়। তুমি তো জানো আমার মনে তোমার জন্য এমন কোনো অনুভূতি কোনো কালেই ছিল না। আমি সেই সব সস্তা প্রেমিকের মতো নই যারা কিনা শত জন্ম নেওয়া কোনো শিশুকে দেখি তাকে বিয়ে করার স্বপ্ন বনে ফেলে। আমার এই অনুভূতিটা হুট করেই এসেছে এক বসন্তের রাতে। হ্যাঁ, সেই রাতে যেদিন তুমি আর সায়নো আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে। ঠিক সেই মুহূর্তে যখন তুমি সায়নোর পেছনে নিজেকে গুটিয়ে নিয়ে আমার দিকে ভয়টা চোখে তাকিয়েছিলে, তখন যেন কয়েক সেকেন্ডের জন্য আমার চারপাশে পৃথিবীটা থমকে গিয়েছিল। তোমার সেই তন্দ্রাচ্ছন্ন চোখ আর ভয়ার্ত চাহনি আমাকে ঠিক কতটা আচ্ছন্ন করেছিল তা কোনো শব্দ দিয়ে প্রকাশ করা অসম্ভব। আমি একে ভাবতাম মানুষের হুট করে প্রেম হওয়াটা নিছক গল্প কথা, কিন্তু সেই রাতের পর আমার ভুল ধারণা ভেঙে গেছে। তবে জানো তো, তোমার প্রতি ওই আকর্ষণের সাথে সাথে নিজের প্রতি এক তীব্র অপরাধবোধ কাজ করছিল। কারণটা খুব তুচ্ছ। আমাকে তুমি অযথাই ভয় পাচ্ছিলে, যদিও তার জন্য তোমাকে ছোট্ট একটা শাস্তি দিয়েছি আমি। তুমি হয়তো ভাবো তোমার সেই জাঙ্কুক ভাইয়া হঠাৎ এতটা বলতে গেল কিভাবে। উত্তরটা হলো, আমি সেই রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম আমার যে রূপটা আমার দেহকে ভীত করে তোলে আমি সেই আমাকেই বদলে ফেলবো। এই আমুক পরিবর্তনের পিছনের কারিগর তুমি। মাঝে মাঝে নিজেই অবাক লাগে, অনেকটা ভূমিকম্পের মতো আমার সাজানো জীবনটা ওলটপালট হয়ে গেল। আসলে আমি কোনোদিন ভাবিনি আমার এই পাথরের হৃদয়ে তোমার জন্য কোনো নরম জায়গা তৈরি হবে। আমার এই নিয়মহীন জীবনে তুমি হলে সেই কাঙ্ক্ষিত বসন্তের প্রথম প্রেম। আর এই প্রেমের বসন্তটা আমি সারা জীবন আগলে রাখতে চাই শুধু তোমার জন্য। ইতি, তোমার ছন্ন ছাড়া প্রেমিক জাঙ্কুক। পুরো পাতা জুড়ে চিঠিটা লেখা। তীর বুক দুরু দুরু করছে। আরও কয়েকটা পৃষ্ঠা উল্টালো, তবে ওইগুলোতে পুরো পৃষ্ঠা জুড়ে লেখা, ভালোবাসি তে পাখি, তার মানে
জাংকুক তাকে আরো আগে থেকে ভালোবাসে। সে শুধু শুধু জাংকুককে কষ্ট দিয়েছে। একদিকে যেমন তার নিজের প্রতি গিল্টি ফিল হচ্ছে, অন্যদিকে জাংকুকের ভালোবাসায় সিদ্ধ হচ্ছে সে। হঠাৎ দরজা খোলার শব্দে তার ভাবনায় ছেদ পড়ে। হালকা কেঁপে উঠল বোধহয়। জাংকুক ওয়াশরুম থেকে বের হয়ে তের হাতে ডায়েরি দেখে মুখ বাঁকালো। ধীর পায়ে এগিয়ে আসলো। জাংকুক তের সামনে এসে দাঁড়াতেই তে তার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে, এক প্রকার গভীরভাবে জড়িয়ে ধরে জাংকুককে। হঠাৎ আক্রমণে জাংকুক তবদা খেয়ে 2 পা পিছিয়ে যেতে নিয়ে গিয়েও টেবিল ধরে নিজেকে সামনে নেয়। সেও তাকে আগলে নেয়। তের উষ্ণ নিঃশ্বাস তার বুক ছিঁড়ে আশ্রে পড়ছে। জাংকুক যথাসম্ভব চেষ্টা করছে নিজের সুপ্ত বাসনাগুলো সংযত করতে, কিন্তু ভাগ্য যেন আজ তার সাথ দিচ্ছে না। তেকে আগলে ধরার দারুণ তার পিঠের কিছুটা অংশ খামচে ধরে। ছটফট করতে থাকে ছেলেটার হাত পা কাঁপছে, তো বসে নিজেকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। জাংকুকের অবস্থা দেখে তে ঘাবড়ে গেল। জাংকুককে ছাড়তে চাইলে জাংকুক তাকে আরো শক্তভাবে আগলে ধরে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম। সে সেদিকে ধ্যান না দিয়ে জাংকুক কামতামতা করে জিজ্ঞাসা করলো, জাংকুক ভাই, তুমি ঠিক আছো? না দে, আমি ঠিক থাকতে পারছি না। তার কণ্ঠে মাদকতা উপচে পড়ছে। হঠাৎ সে তেকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। তে হতভম্বের ন্যায় দাঁড়িয়ে তাকিয়ে তার কাণ্ড দেখছে। সেও কিছুটা আঁচ করতে পেরেছে রুমে যাতে। আমি আর বেশিক্ষণ ঠিক থাকতে পারবো না। তে যেন এই কথাটারই অপেক্ষায় ছিল। ঝটপট পা চালিয়ে রুম থেকে বের হতে নিল। দরজা পর্যন্ত গিয়ে তার পা থেমে যায়। থেমে গেল বলে ভুল হবে, থামিয়ে দেওয়া হয়েছে। জাংকুক পেছন থেকে শক্ত করে তার কোমর জড়িয়ে ধরে। তার গিবাদে সে মুখ ডুবিয়ে দিচ্ছে। নাক ঘষতে থাকে ঘাড়ে। তে শরীর অসাড় হয়ে আসছে, হাত পা থরথর করে কাঁপছে। যা দেখে জাংকুক বিরক্ত হলো। এই সুন্দর মোমেন্ট এমন কাঁপাকাঁপির কি দরকার? এত কাঁপাকাঁপি করিস না তো, ডিস্টার্ব হচ্ছে। ঘোর লাগা কণ্ঠে বলে উঠল জাংকুক। আমি রুমে যাব জাংকুক ভাই, কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল জাংকুক। সম্ভব না বলি তের গিবাদ এসে নিজের দাঁত খাড়া বসিয়ে দিল। তের মুখ থেকে ব্যথাতুর আওয়াজ ভেসে এলো। এটুকুই যথেষ্ট ছিল জাংকুককে পুরোপুরি ডিসপার্ট করে তুলতে। এক ঝটকা থেকে করে তুলে নেয়। হঠাৎ তের এহেন কাজে ভয় পেয়ে তার গলা জড়িয়ে ধরে জাংকুক। জাংকুক তাকে নিয়ে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যায়। এই সাথে আস্তে করে বিছানায় ফেলে তে চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। তে জাংকুকের উপরে উঠে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে অস্থির মুখখানার দিকে। তার হাত দিয়ে তের অধর স্ল্যাট করতে করতে বলে, চোখ খোল। তে চোখ খোলে না, বরং আরও খিচে বন্ধ করে নেয়। চোখ খুলতে বলেছি আমি। জাংকুকের ধমকে পিটপিট করে চোখ মেলে তাকাইতে প্রথমে চোখ পড়ে তার ব্যক্তিগত পুরুষের ঝলমলে ধূসর নীল চোখ জোড়ায়, যে তার দিকে ঘোর লাগা দৃষ্টি নিক্ষেপ করে আছে। জাংকুক কোনো আগাম বার্তা ছাড়াই তের অধরে নিজের অধর ডুবিয়ে দেয়। পান করতে থাকে প্রেয়সীর অধরের সুধা। প্রায় 6-7 মিনিট পর জাংকুক এখনো তের অধর সুধা পান করছে, কখনো সফলিত কখনো রুক্ষ। সে যেন অন্য জগতে বাস করছে, যে জগৎ শুধু তার আর তে পাখির। তের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। বারবার জাংকুকের বাহু ধাক্কা দিচ্ছে। কয়েকবার ধাক্কা দিতেই জাংকুক তার অধরে নিজের দাঁত বসিয়ে দিল। নোনতা সাথে অনুভব করলো। সে আর ধাক্কা দিল না, বুঝে গেছে এতে কোনো লাভ হবে না। আর প্রায় 5 মিনিট পর জাংকুক তেকে ছাড়লো। তের কপালে কপাল থেকে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। দুজনে সমান তালে হাঁপাচ্ছে। জাংকুক এতেও ক্ষান্ত হয়নি। সে তের সারা মুখে গ্রীবাদেশে নিজের অধরের স্পর্শ দিল। তার অধর গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে তের গ্রীবাদেশ, ঘাড়। এতে জাংকুকের চুল আশ্রয় ধরল। তের স্লিপিং শার্টের বোতাম খুলতে শুরু করে। আতকে উঠে তে, জাংকুক ভাই। তে পাখি, কোনো কথা না, আই নিড ইউ। জাংকুকের এহেন মাদকীয় কণ্ঠে সে আর বাধা দিতে পারে না। সে বাধা দিতে চায় কিন্তু পারছে না। বুকের উপর থেকে শার্ট সরিয়ে দিল। তে চোখ খিচে বন্ধ করে নিয়েছে। জাংকুক একবার বক্ষ দিকে তাকাচ্ছে, তো একবার মায়াবী মুখের দিকে তাকাচ্ছে। ফ্ললেস বাট সো স্মল। একটু থামলো সে, তারপর পুনরায় বলল, নো ওয়ারিস, মাই টাচ উইল মেক ইউ ব্লুম এনিওয়ে, এভরি সিঙ্গেল ডে। তে লজ্জাবতী পাতা নেয় নুয়ে পড়ল। ডিসপার্ট হয়ে উঠল জাংকুক। বক্ষ পিঞ্জিরায় মুখ গুজে দিল, কখনো ডান দিকে তো কখনো বাম দিকে। সুখময় অত্যাচার চালাচ্ছে।
কিছু সময় পর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। তুমি এত সুন্দর কেন তে পাখি? তে কোনো জবাব দেয় না। সে উত্তর না পেয়ে তের উদরের উপর আলতো করে নিজের দাঁত বসিয়ে দিল। তে এবার নিজেকে সামলাতে পারল না, অস্পষ্ট এক শব্দ করে উঠল। জাঙ্কুক মুখ তুলে তার লাল হয়ে থাকা চোখ দুটো নিয়ে তের দিকে তাকালো। উত্তর দিচ্ছ না যে? তোমার এই সৌন্দর্যের নেশা আমায় পাগল করে ছাড়বে। আমি বড্ড তৃষ্ণার্ত। তোমার শরীরে ভাজে ভাজে আমার তৃষ্ণা নিবারণের সুধা লুকিয়েছে তে পাখি। তে কেবল জাঙ্কুকের অস্থিরতা অনুভব করছিল। তার মনে হচ্ছিল জাঙ্কুক কেবল তাকে ভালোবাসছে না, বরং তিল তিল করে তাকে নিজের করে তুলছে। জাঙ্কুকের হাত দুটো আরো বেশি বেপরোয়া হয়ে উঠল। এভাবে চলল কিছুক্ষণ তাদের মধ্যে মধুময় অলিঙ্গন। তারপর জাঙ্কুক আপনা আপনি থেমে গেল। তে হতভম্বের ন্যায় তাকিয়ে রইল। এর নিঃশ্বাস দ্রুত গতিতে চলছে। হঠাৎ জাঙ্কুকের ছেড়ে দেওয়ায় বেশ ছটফট করছিল। শেষ পর্যন্ত আর নিতে না পেরে জাঙ্কুকের অধরে অধর মিলিয়ে দেয়। প্রথমে জাঙ্কুক তবদা খেলো, পরে রেসপন্স করে। পুনরায় জাঙ্কুক কন্ট্রোললেস হয়ে ওঠে। প্রথমবার তো বহু কষ্টে নিজের নিষিদ্ধ বাসনা গুলোকে দমিয়ে রেখেছিল, কিন্তু এবার তে নিজে এসে ধরা দিয়েছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারবে বলে মনে হয় না। জাঙ্কুকের হাত পুনরায় অবাধে বিচরণ চালাতে লাগলো। তে সারা দেশ জুড়ে অধৈর্য হয়ে উঠল সে। জাঙ্কুক তের শার্টে হাত দিল। মূর্তি তের শার্টের আশ্রয় হলো মেঝেতে। বক্ষ পেঞ্জেরার খাজে মুখশ্রী ডুবিয়ে দিল। ধীরে সুস্থ না, বরং হিংস্র ভাবে। তের সমস্ত শরীর যেন বশ হয়ে গেছে। জাঙ্কুক মিষ্টি অত্যাচার চালাচ্ছে। নিস্তব্ধ রুমটা ধ্বনিত হচ্ছে এক মানবীয় সুখময় চিৎকার। জাঙ্কুক নিচে নেমে এলো। নাভিদায়ের কাছে এসে থামলো। তের সমস্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো। জাঙ্কুক তের প্রত্যেকটা কার্যকলাপ অবলোকন করছে। হাসকে সরে বলল, পাখি একটু নিচে। তার কথা শেষ করতে দিল না তে। মুখ চেপে ধরে দুদিকে মাথা নাড়লো, যার অর্থ না। জাঙ্কুক বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, প্লিজ। সে এমনভাবে বলছে যেন কোনো বাচ্চা চকলেট কিনে দেওয়ার জন্য বায়না করছে। অন্য কিছু হলে হয়তো তের মন বলতো, কিন্তু এই বেলা সে নাকচ করলো। জাঙ্কুক দীর্ঘ শ্বাস ফেলে। তার এতদিনের স্বপ্ন এই মেয়ে কিনা তাকে নিষেধ করছে। সে ভালো করে জানে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। সে নিষেধ শুনলো না, নিচে নেমে এলো। তে বিছানা খামচে ধরলো। তার কোমর ধনুকের ন্যায় বাঁকিয়ে গেছে। ছটফট করছে সে। রাত বাড়ছে। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। এই নিস্তব্ধতার মাঝে মিলন হলো দুটি আত্মার, দুটি মনের, দুটি শৈলের নিবিড় অলিঙ্গনে। তারা এক অন্য জগতে প্রবেশ করে। ভোর তখন 6টা। সে পিটপিট করে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে জাঙ্কুকের বাহু ধরে। রাতের কথা মনে পড়তেই সে জাঙ্কুকের বুকে মুখ লুকালো। এত লজ্জা পেতে হবে না ম্যাডাম, সব তো দেখেই ফেলেছি। এখন লজ্জা পেয়ে শুধু আমাকে কন্ট্রোললেস করছেন। এবার ধরলে কিন্তু আর জেন্টাল হব না। হঠাৎই তের মাথায় চিন্তারা ধরা দিল। এখন তো সবাই উঠে গেছে, রুমে যাব কিভাবে? আমার বউ আমার রুম থেকে লুকিয়ে কেন বের হবে? তে অবাকের স্বরে জিজ্ঞাসা করলো, মানে তুমি 2 দিন আগে একটা পেপারে সাইন করেছিলে, রাইট? তে মাথা ঝাঁকালো। হ্যাঁ করেছিল। জাঙ্কুক কিঞ্চিত হাসলো। কিসের পেপার ছিল ওইটা? কি জানি, ভাই এসে বললো এখানে সাইন কর। আমি তখন ডিপ্রেশনে ছিলাম আপনার সাথে অমন ব্যবহার করার পর, তাই জিজ্ঞাসা করার কোনো ইচ্ছা জাগেনি, সাইন করে দিয়েছি। আর সাইনও ভাইয়া তো আমার খারাপ চাইবে না, তাই না? রাইট, সাইনও তোমার খারাপ চাইবে না, তাই তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিল। ওটা আমাদের বিয়ের পেপার ছিল। তে হতভম্বের ন্যায় তাকে রইল জাঙ্কুকের পানে। তাদের বিয়ে হয়ে গেছে। অন্যদিকে বাড়ির বড়রা ছোটবেলা থেকেই তে আর জাঙ্কুকের বিয়ে ঠিক করে রেখেছিল। ভেবেছিল বড় হলে তাদেরকে জানাবে, কিন্তু ছেলে মেয়ে যেহেতু আগে বিয়ে করে ফেলেছে, তাই তারা আর কোনো বাধা সৃষ্টি করেনি। তারা মেনে নিয়েছে তে আর জাঙ্কুককে। আর এই গল্পের সমাপ্তি এখানেই।